যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তারপর সে এক টুকরো রশি নিয়ে গাছে ওঠে। রশিটা গলায় লাগিয়ে নিতে চায়, তখনই মিলি জান্নাতুল সাইম দেখে চিৎকার করে ওঠে, কি সাইম, এটা কি করছে? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, সাইম যে গলায় ফাঁসি দিচ্ছে। এক গ্রামে ছিল এক বাচ্চা ছেলে, নাম তার সাইম। তার বাবা ছিলেন একজন ধনী ব্যবসায়ী আর মা একজন স্কুল শিক্ষিকা। তারা সাইমকে অনেক আদর করত। বাবা মা সব সময় ছেলের আবদার পূরণে ব্যস্ত থাকতেন। সেই গ্রামের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তির কাছে সাইম প্রাইভেট পড়তো। অন্যদিকে সেই একই গ্রামে ছিল জান্নাতুল নামের একটি মেয়ে। সে গরিব ঘরের সন্তান। তার বাবা দিনমজুর এবং মা গৃহকর্মী। জান্নাতুলের কোনো প্রাইভেট টিউটর ছিল না, কোচিংও করতে পারতো না। তবুও সে নিয়মিত বাসায় বসে পড়াশোনা করত। মা জান্নাতুল, তুই পড়তে বসেছিস মা? যাক, ভালো হয়েছে। শোন মা, আমি কাজে গেলাম, তোর বাবা আসলে ভাত বেড়ে দিস, আর তুইও গোসল করে নামাজ পড়ে খেয়ে নিস মা। ঠিক আছে মা। এরপর জান্নাতুল আবারও পড়তে থাকে এবং তার মা কাজে চলে যায়। যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? সাইম কোথায়? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। আসুন ভাই, ভেতরে আসুন। সাইম ওর রুমে বসে হোমওয়ার্ক করছে। বাবা সাইম, তোমার টিচার এসেছে। মায়ের কোনো কথাই সাইম শুনতে পায়নি। এদিকে নীরব স্যার সাইমের রুমে গিয়ে দেখে সে পড়ার টেবিলে বসে ফোনে ফ্রি ফায়ার খেলছে। কি ব্যাপার সাইম, তুমি এখানে বসে গেমস খেলছো? তোমার মা তো বললো তুমি নাকি হোমওয়ার্ক করছো। ইদানিং তোমার পড়াশোনা একদম ভালো হচ্ছে না, তাড়াতাড়ি বই নিয়ে বসো। স্যার আরেকটু খেলি না স্যার, আরেকটু। আর কোনো কথা শুনতে চাই না। এখন তুমি ক্লাস 10-এ উঠেছো, যথেষ্ট বড় হয়ে গেছো। এখন কি আমি তোমার গায়ে হাত তুলবো বলো তো, নাকি তোমার মাকে ডাকবো? মাকে ডাকার কথা শুনে সাইম ভয় পেয়ে যায় আর ফোন রেখে পড়তে বসে। এদিকে রেহানা স্যারের জন্য চা বিস্কিট নিয়ে আসে। ভাই, আমার ছেলের পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আপা, ও তো খুবই ভালো পড়ালেখায়। মাঝে মাঝে একটু ফাঁকিবাজি করে, কিন্তু পড়াশোনায় বেশ ভালো। তাছাড়া আর কয়েক মাস পরেই তো এসএসসি পরীক্ষা। এখন একটু বেশি করে লেখাপড়া করলে জিপিএ 5 পাবে ইনশাআল্লাহ। স্যারের মুখে সমস্ত কথা শুনে রেহানা খুব খুশি হয়ে যায় আর সেদিনের পর থেকে তিনি স্যারের জন্য নাস্তা আরো বাড়িয়ে দেয়। সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, এখন থেকে এই ছেলেটাকে একটু বেশি করে পড়াতে হবে। এমনিতেও অঙ্কে খুব কাঁচা, তার উপর আবার সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। এসব কথা তো আর আমি ওর মাকে বলতে পারবো না। যদি আবার ওর মা এসব কথা শুনে আমাকে কাল থেকে না করে দেয়, তাহলে তো আর আমি প্রতি মাসে বেতন পাবো না। না, যেমন করেই হোক এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ওকে পড়াতে থাকি। ভালো রেজাল্ট না করলেও নিশ্চয়ই পাশ করবে। এভাবেই দিন কাটছিল। তবে যতদিন কাটছিল সাইম ততই ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। এমনকি এসএসসি পরীক্ষার সময় সে পড়াশোনার পাশাপাশি গেমস খেলতো। অন্যদিকে জান্নাতুল সারা দিন রাত একাকার করে লেখাপড়া করত। হে আল্লাহ, আমি যথাসাধ্য চেষ্টা করছি, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন পরীক্ষায় A+ পাই আর বড় হয়ে আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি। কদিন পরে ছিল তাদের গণিত পরীক্ষা। পরীক্ষা শেষে সবাই মিলে বের হয়ে একে অপরের সাথে গল্প করছিল। আমার অঙ্ক পরীক্ষা খুবই খারাপ হয়েছে, এবার মনে হয় আমি ফেল করব। প্রশ্ন খুবই কঠিন হয়েছে এবার। হ্যাঁ রে মিলি, তোকে যে আমি কতবার করে এমসিকিউ গুলো জিজ্ঞাসা করলাম, তুই তো আমাকে বলেও দিলি না। এমনটি কেন? হ্যাঁ, আমি তোকে বলে দিই, আর ম্যাডাম এসে আমার খাতাটা নিয়ে যাক নাকি? তুই কি চোখের মাথা খেয়েছিলি? দেখতে পারিসনি? আমার সামনে একটা স্যার দাঁড়িয়ে ছিল আর পিছনে ম্যাডাম দাঁড়িয়ে ছিল। ম্যাডাম তো বারবার করে বলছিল যে পিছনে ঘুরবে বা কথা বলবে তার খাতা আমি নিয়ে নেব। এত কিছুর পরেও আমি কিভাবে তোকে সাহায্য করতাম বলতো? আমার পরীক্ষাও খুব খারাপ হয়েছে, মনে হচ্ছে কোনো মতে টেনে টুনে পাশ করতে পারবো। এভাবে সবাই নিজেদের পরীক্ষার কথা বলছিল। দেখতে দেখতে সবগুলো পরীক্ষা শেষ হয়ে যায়। এসএসসি পরীক্ষার পর জান্নাতুল মিলি তাদের বাড়িতে বসে দর্জির কাজ শিখতো। অপরদিকে সাইম সারা দিন রাত বসে ফ্রি ফায়ার খেলতো। তার এতটাই নেশা হয়ে গিয়েছিল যে সে জুমার নামাজ অব্দি পড়তে যায়নি। একদিন দুপুরে এসএসসি ফলাফল প্রকাশ পেল। আলহামদুলিল্লাহ, আমি A+ পেয়েছি। আব্বু, আম্মু, আমি A+ পেয়েছি। আজকে আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে A+ পেয়েছে। আজকে আমার খুব আনন্দের দিন। আমি আজকে মসজিদে 2 কেজি মিষ্টি দিব ইনশাআল্লাহ।
আপনি মোর কামলি। মাশাআল্লাহ, তুই তো খুব ভালো রেজাল্ট করেছিস জান্নাতুল, কংগ্রাচুলেশন। জাযাকাল্লাহু খাইরান। তোমার রেজাল্ট কি মিলি? আমার রেজাল্ট খুব বেশি ভালো নয়, তুমি তো জানো আর্টস থেকে A+ পাওয়াটা অনেক কঠিন। তবুও আমি চেষ্টা করেছি, কিন্তু আমার A গ্রেড এসেছে, মানে 4.00। একটু টেনে টুনে A গ্রেড পেয়েছি আর কি, তবে যা পেয়েছি শুকর আলহামদুলিল্লাহ। অঙ্ক পরীক্ষাটা আমার খুব খারাপ হয়েছিল, ভেবেছিলাম ফেলই করব। ওহো, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি, সাইম ফেল করেছে জানো, ওর অঙ্ক আর পদার্থ সাবজেক্টে ফেল এসেছে। এসব তুমি কি বলছো মিলি? এত ভালো স্যারের কাছে পড়ে ওর 2টা সাবজেক্ট ফেল গেল কি করে? সে যাই হোক, সাইমের নিশ্চয় খুব মন খারাপ। চলো আমরা ওর সাথে একটু কথা বলে সান্ত্বনা দিয়ে আসি। জান্নাতুল এবং মিলি সাইমদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে গ্রামের লোকেরা মুখ টিপে হাসে, কেউ বলে বড় লোকের ছেলে আরাম করে খায় দায় আর ফোনে গেমস খেলে, অথচ পড়াশোনার কোনো নামগন্ধ নেই, তাই তো ফেল করলো। ওদিকে আমাদের জান্নাতুল কত ভালো রেজাল্ট করেছে, অথচ কারো কাছে প্রাইভেটও পড়েনি, আবার কোচিংও করেনি। মহিলারা যখন এভাবে কথা বলছিল তখনই সব কথা রেহানা শুনে ফেলে, আর সে সাইমের উপর ভীষণ রেগে যায়। এদিকে সাইমের সব বন্ধুরাও তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। তার বাবা রেগে গিয়ে বলেন, তোর জন্য আমি এত টাকা খরচ করলাম আর তুই ফেল করলি। এখন থেকে তোর পড়াশোনার পেছনে 1 টাকাও আমি আর দেব না। কই তোর ফোনটা কোথায় দেখি? আজ আছি কাল যদি না থাকি দুনিয়া। তুই আমাদের মুখটা পোড়ালি রে বাবা, এত টাকা পয়সা খরচ করে তোর কাছ থেকে এই রেজাল্ট পেলাম, আজ থেকে তোর খাওয়া দাওয়াই বন্ধ। জান্নাতুলের মতো একটা মেয়ে পচা বাসি খাবার খেয়ে প্রাইভেট কোচিং না পড়ে কত ভালো রেজাল্ট করলো, আর তোকে প্রতিদিন ডিম দুধ আপেল কমলা খাওয়ানোর পরেও তুই কিনা পরীক্ষায় ফেল করলি। যা গিয়ে জান্নাতুলের পা ধোয়া পানি খা, বের হ বাড়ি থেকে, বের হ বলছি। কোনো ফেল করা স্টুডেন্টের জায়গা আমার বাড়িতে হবে না, তুই আর কখনোই বাড়িতে আসিস না। বাবা মায়ের কথায় সাইম অনেক ভেঙে পড়ে, সে হতাশ হয়ে যায়, কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। সবার চোখে আমি এখন অপদার্থ, সবাই হাসছে আমার ব্যর্থতা নিয়ে, কেউ আমার সাথে ঠিক মতো কথাও বলছে না, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর বাঁচতে চাই না। সেদিন বিকেলবেলা সাইম চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা পুরনো কদম গাছের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তারপর সে এক টুকরো রশি নিয়ে গাছে ওঠে, রশিটা গলায় লাগিয়ে নিতে চায়। তখনই মিলি জান্নাতুল সাইমকে দেখে চিৎকার করে ওঠে, একে কি সাইম, এটা কি করছে? কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, সাইম যে গলায় ফাঁসি দিচ্ছে। মিলির চিৎকার শুনে পাশের লোকজন দৌড়ে আসে। এক যুবক ছুটে গিয়ে কদম গাছে ওঠে এবং দড়ি কেটে দিয়ে সাইমকে নিচে নামিয়ে আনে। সাইম অজ্ঞান হয়ে পড়ে, সবাই মিলে তাকে মেডিকেলে নিয়ে যায়। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং ডাক্তারের চেষ্টায় সাইম বেঁচে যায়। এতে করে সবাই হাফ ছেড়ে পাচ্ছে। বাবা মা ছুটে আসেন আর কেঁদে বলেন, আমাদের ভুল হয়ে গেছে সাইম, আমরা রেগে গিয়ে ওসব কথা বলেছিলাম বাবা। আমাদের উপর রাগ করে তুই কেন এত বড় সিদ্ধান্ত নিয়েছিস বলতো? তুই তো আমাদের একমাত্র সন্তান, তোর কিছু হয়ে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বাবা? তাছাড়া সাইম, আত্মহত্যা করে মহাপাপ, সেটা তুই জানিস না? পরীক্ষায় অনেকে যেমন পাশ করে তেমনি অনেকে ফেলও করে। এ তো সামান্য একটা বিষয়, আর এই সামান্য একটা বিষয়ের জন্য তুই কিনা মরতে যাচ্ছিলি? তোর তো দেখছি একটুও ধৈর্য নেই, পাগল কোথাকার। আর কখনো এমন কাজ করবি না, বুঝেছিস? সাইম গলায় ফাঁসি দিয়েছিল শুনে গ্রামের মানুষরা তাকে দেখতে মেডিকেলে আসে, এমনকি ইমাম সাহেবও আসেন আর বলেন, মানসিক কষ্ট হলে অনেক ছেলে মেয়েরা আত্মহত্যার মতো ভুল পথে হাঁটে, কিন্তু ইসলাম বলে আল্লাহ আত্মহত্যাকারীকে কখনোই ক্ষমা করেন না। হুজুরের কথায় সাইম নিজের ভুল বুঝতে পারে। পরবর্তী বছরে সাইম আবার এসএসসি পরীক্ষা দেয় এবং এবার সে A গ্রেড পায়। গ্রামের মানুষ আবারও তার প্রশংসা করতে থাকে। তো বন্ধুরা, কখনো ফেল করলে হতাশ হওয়া যাবে না। তাছাড়া আত্মহত্যা করা ইসলাম ধর্মে হারাম। আমরা কখনোই কোনো কারণে আত্মহত্যার মতো খারাপ পদ্ধতি বেছে নিব না। আল্লাহ তাআলার কাছে সব সমস্যার সমাধান আছে, তাই আমরা তার কাছ থেকে সমাধান চাইবো। তিনি নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কে কোথা থেকে গল্পটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দাও। আমার কাছে নাই রে আর খাইয়া দাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। আমার 2 চাকার সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া। আমার কাজ নাই রে আর খাইয়া দাইয়া, আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। আপু, আজকে টিকটক ভিডিওটা যা হয়েছে না, একেবারে পুরোই আগুন। ঠিক বলেছিস বোন, এটা ভাইরাল না হলে আমি টিকটকার রাদিয়া না। আমার মন বলছে এই ভিডিওটা পুরো টিকটক প্ল্যাটফর্ম কাঁপিয়ে দেবে। আপু, এখন তাড়াতাড়ি চলো বাড়িতে যাই, আব্বু জানতে পারলে আমাদের অবস্থা কিন্তু খারাপ করে দিবে। এই বলে মিলি আর রাদিয়া তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, এই যে টিকটকার রাদিয়াকে দেখতে পাচ্ছ, সে একসময় কিন্তু টিকটক করতো না। দাখিল পাশ করার পর তাকে কলেজে ভর্তি করে দেওয়ার পরেই তার এই অবস্থা হয়েছে। কলেজের মডার্ন মেয়েদের সাথে মিশে মিশে সে এখন টিকটক করা শুরু করেছে। আর এই কাজে তাকে সাহায্য করে তারই ছোট বোন মিলি। মিলিকেও সে মডার্ন মেয়ে করে গড়ে তুলেছে। কিন্তু রাদিয়ার বাবা একজন কঠোর মুসলিম। সে ইসলাম ধর্মকে কঠোরভাবে মেনে চলে। সে রসুলপুর মসজিদের সভাপতিও। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে হাফেজ সাহেব তো দেখছি একদম ঠিক টাইমে চলে এসেছেন। আচ্ছা, পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন আমাদের মসজিদের মুয়াজ্জিন আশরাফ মিয়া। আর আশরাফ মিয়া, উনি হচ্ছেন হাফেজ রিয়াদ আলী। খুবই ভালো একজন ছেলে। উনি আজ থেকে আমাদের মসজিদের ইমামতি করবেন। আর মসজিদের পাশেই যে মেহমানখানা আছে সেখানেই থাকবেন উনি। সে মাদ্রাসায় পড়াশোনা করছে। ওনার যাতে কোনো অসুবিধা না হয় সব কিছুর খেয়াল তুমি রাখবে। আর হাফেজ সাহেব, আজ থেকে আপনার খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব আমার। আমার বাড়িতে আপনি 3 বেলা খাওয়া দাওয়া করবেন। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। তাহলে ওই কথাই রইল হাফেজ সাহেব, 3 বেলা আপনি আমার বাড়িতেই খাচ্ছেন। মুয়াজ্জিন সাহেব, তাহলে হাফেজ সাহেবকে তুমি মেহমানখানায় নিয়ে যাও। এরপর মুয়াজ্জিন আশরাফ আলী হাফেজ হুজুরকে তার মেহমানখানায় নিয়ে গেল এবং তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল। এদিকে মিলি আর রাদিয়া হাঁফাতে হাঁফাতে বাড়িতে ফিরে এলো। কি ব্যাপার রাদিয়া, মিলি, তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? তোমরা দৌড়ে দৌড়ে কোথা থেকে এলে? আম্মু, আগে বলো তো, আব্বু কি চলে এসেছে? না, এখনো আসেনি, তবে তার আসার সময় হয়ে গেছে। ওহ, যাক বাবা, বাঁচা গেছে। বোন, একদম ঠিক টাইমে আমরা চলে এসেছি। আব্বু যদি আমাদের আগে চলে আসতো তাহলে কি যে বিপদে পড়তাম। কি ব্যাপার রাদিয়া, তোমরা কি 2 বোনে আজও টিকটক ভিডিও বানাতে গিয়েছিলে নাকি? আমি তোমাদের বাবার কাছে আর কত মিথ্যা কথা বলবো? তিনি কত ভালো একজন মানুষ, তার কত সম্মান এই মহল্লায়, আর তোমরা 2 বোন তার সম্মান একবারে ধুলায় মিশিয়ে দিচ্ছ। কত দিন বলেছি ওসব টিকটক ভিডিও করা যাবে না। আম্মু, এভাবে বলছো কেন? আর কতদিন ম্যানেজ করো না। আমি যখন টিকটক সেলিব্রিটি হয়ে যাব তখন দেখবে আব্বু ঠিক আমাকে আর কিচ্ছু বলবে না। তখন মাসে আমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবো। তখন তোমরা হবে একজন সেলিব্রিটি টিকটকারের মা। চুপ করো বেহাই, আমি কোথাকার! লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছো নাকি তুমি? এসব কি বলছো? তুমি আমাদের বাড়ির মেয়ে হয়ে টিকটকে নাচানাচি করবে? এতে কি আমাদের মান সম্মান থাকবে? তুমি বড় হয়ে গেছো, সামনে তোমাকে বিয়ে দিতে হবে, আর তুমি এসব কি কথা বলছো? আহা আম্মু! ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। ওই তো তোমার আব্বু মনে হয় চলে এসেছে। আম্মু, প্লিজ প্লিজ প্লিজ, দয়া করে তুমি আব্বুকে কিচ্ছু বলো না। আব্বু এটা জানতে পারলে আমাদের মেরেই ফেলবে। আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। রেহানা, রাদিয়া, মিলি কোথায়? ওই তো ওরা ওখানে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, ওরা ওখানে দাঁড়িয়ে চোরের মতো করছে কেন? আবার আজ কি অন্যায় কাজ করেছে? আরে চোরের মতো করবে কেন? ওরা তো আপনাকে দেখে ভয় পায়, এজন্যই এমন করছে। আপনি তো ওদের একটু বেশি শাসন করেন, সেজন্য মনে হয়। আমাকে ভয় পাওয়ার কি আছে মায়েরা? আমি বাঘ নাকি ভাল্লুক? তবে হ্যাঁ, যে অন্যায় কাজ করে আমি তাকে একদম সহ্য করতে পারি না। তারা আমার 2 চোখের বিষ। আমি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না, সেটা আমার মেয়ে করুক আর যেই করুক। যাও, দুজনে এখন ঘরে চলে যাও। একটু পরে আসরের আজান শুরু হবে। আসরের নামাজ শেষ করে পড়তে বসো। আচ্ছা ঠিক আছে আব্বু। এরপর মিলি আর রাদিয়া দুজনেই ঘরে চলে গেল। আর ঘরে গিয়ে বলল, যাক বাবা, আজ বড় বাচ্চা বেঁচে গেলাম। আমি তো ভেবেছিলাম আম্মু আব্বুকে বলে দিবে,
আজকের মতো তো আম্মু বাঁচিয়ে দিল আপু, কিন্তু পরে যদি আম্মু আব্বুকে বলে দেয় তখন কি হবে? আরে বলবি না বোন, মায়েরা সবসময় বাবার কাছ থেকে ছেলে মেয়েদের দোষ লুকিয়ে রাখে, বুঝেছিস? আর আম্মুও সেটাই করছে। অত চিন্তা করিস না তো বোন, জাস্ট রিল্যাক্স। তবুও আপু, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ভিডিও করবো আমরা বলো তো? একবার যদি আপু জানতে পারে তখন আমাদের কি হবে? চিন্তা করিস না বোন, ততদিন আমি ভাইরাল হয়ে যাব। আর একবার টিকটকে ভাইরাল হতে পারলে লাখ লাখ টাকা আয় করবো। যখন আপু চোখের সামনে লাখ লাখ টাকা দেখতে পাবে তখন আর আমাকে কিচ্ছু বলবে না, তখন সে নিজে থেকেই বলবে, যাও মা যাও, টিকটক করো আর বেশি বেশি করে টাকা রোজগার করো। তবুও আপু, আব্বুকে কিন্তু আমার খুব ভয় লাগে। কোন দিন যে ধরা পড়ে যাই আল্লাহ ভালো জানে। দে দে মোবাইলটা দে, তাড়াতাড়ি টিকটক ভিডিওটা আপলোড দিতে হবে। আমার বিশ্বাস এই ভিডিওটাই আমাকে ভাইরাল করে দেবে, বুঝেছিস? কিন্তু আপু, আজান তো হচ্ছে, নামাজ পড়তে হবে না? আরে রাখ তো তোর নামাজ, আগে ভিডিও আপলোড করি, তারপর নামাজের কথা চিন্তা করব, বুঝেছিস? এরপর রাদিয়া ক্যাপকাট সফটওয়্যার দিয়ে টিকটক ভিডিও এডিট করে টিকটক প্ল্যাটফর্মে আপলোড করে দিল। এদিকে সন্ধ্যাবেলা হাফেজ রিয়াদ এসে শিকদারের বাড়িতে কলিং বেল চাপলো। তারপর জাফর শিকদারের মেয়ে রাদিয়া দরজা খুলে দিল।